ও রাজি, এই যে মামা, তোর মা কই রে? ভেতরে আছে, দাঁড়াও ডেকে দিচ্ছি। মা, ও মা, জেঠিমা তোমায় ডাকছে। ওমা দিদি, এসো 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 দিদি, বসো বসো দিদি। কদিন ধরে ভাবছি যে তোর এখানে আসি, কিন্তু কিছুতে সময় করে উঠতে পারছি না। ঘরে এত কাজ থাকে না যে একা হাতে সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠি। ওমা, একার হাতে সামলাতে হয় কেন গো দিদি? ঘরে তো জুথিকাও আছে, সেও তো তোমার হাতে হাতে কাজ করতে পারে। না, ও তো করতে চায়, বলে তো মা আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনি ঘরে চুপটি করে বসে থাকুন, আমি যা করার করব। কিন্তু আমি তেমন শাশুড়ি তো নই যে ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছি খাটাবার জন্যে। না রে রাজি, আমি তেমন শাশুড়ি নই। সে আমি জানি দিদি, তোমার মতো নরম মনের মানুষ এ গায়ে আর কজন আছে বলো? নরম বললে কম বলা হবে, আমি হলাম গিয়ে কাদার মতো। কাদার মতো? না মানে আমি বলতে চাইছি আমার এই মনটা একবারে কাদার মতো নরম, যেমন গড়তে চাইবি তেমনি গড়তে পারবি। ও, আমি আসলে বুঝতে পারিনি গো দিদি। তার নেত্তর খবর কি? তার পা ভালো হচ্ছে? দিদি, আমি একবার মনে করেছিলাম তোমাদের ঘরে যাব নেত্তকে দেখতে। তুই কত যাবি তা আমার জানা আছে, আমাদের মতন গরিব ঘরে তোর পা পড়বে এমন কথা আমি ভাবতেই পারি না। ও দিদি, এমন কথা বলছো কেন গো? তুমি আমার উপর রাগ করেছো না গো দিদি? ও দিদি, রাগ করো না দিদি। ও দিদি, ও দিদি, আমার উপর রাগ করো না। ও দিদি, ও দিদি, রাগ করো না। ঠিক আছে ঠিক আছে, আমি রাগ করি, তুই যেন দিন দিন ছোট হয়ে যাচ্ছিস। কই, নেত্য কেমন আছে বললে না তো দিদি? নিত্য ভালো নেই রে, ভালো নেই, ঠিক মতো হাঁটতে পারে না। কত বদ্যি কবিরাজ করালো, সকলেরই এক কথা, সবুর করো ভালো হয়ে যাবে। সবুর তো করেই আছি, কিন্তু ভালো আর হয় কই? ও ঠিক হবে না জেঠি, তুমি যতই পাচন খাওয়াও, বড় মা না চাইলে কিচ্ছু হবে না। শুনলি রাজি, শুনলি তোর ছেলেটা কেমন অলক্ষণে কথা বলছে? এই বামা, এদিকে আয়, আয় বলছি। খুব পাকা পাকা কথা শিখেছিস না তুই? জেঠিমার কাছে ক্ষমা চা, ক্ষমা চা বলছি। না না থাক। না না, থাকবে কেন দিদি? কি বললাম শুনতে পেলি না? বল আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও জেঠি, কিন্তু আমি ভুল বলিনি। নিত্যকে যদি কেউ ভালো করতে পারে সে হলো বড় মা। তুমি বড় মাকে মন দিয়ে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বুঝলাম, সত্যি রাজি, তোর ভাগ্যটা খুব ভালো, এরকম একটা ছেলে পেয়েছিস যার কিনা এই বয়সী এত জ্ঞান। আমাকে কি সুন্দর করে বুঝিয়ে দিলে আমি কি করলে নিত্য ভালো হয়ে যাবে, যা কিনা বদ্যি কবিরাজ কেউ বলতে পারলো না, তোর ছেলে সেটা বলে দিলে। না না দিদি, তুমি তুমি ওর কথা কিছু মনে করো না দিদি। ও
ছোট ছেলে। না না, ওর কথা আমি কেন মনে করতে যাব? ওইটুকু ছেলের কথা আমি কিছু মনে করতে পারি? এই তো সবাই জম্মাতে দেখলু, আস্তে আস্তে বড় হলো, মুখে কত বাক্যি ফুটলো। আমি একটু কালীতলায় যাব মা। যাও, তাড়াতাড়ি ফিরে আসবে। তবে তোর ছেলে দেখতে খুব সুন্দর হয়েছে। হবে নাই বা কেন? তুই ওর বাপ দেখতে তো সুন্দর। তবে মনে একটাই দুঃখ, মাথাটা যে কেন এমন হলো। মানে? মানে আমি না ওই গ্রামের মানুষজনের মুখে শুনি তো, ওরা বলে যে বাবা নাকি খালি ওই বড়মা করে ঘুরে বেড়ায়, মানে মাথাটা একটু খারাপ ধরনের। এরকম যদি হতে থাকে বেশি দিন, তাহলে কিন্তু ওকে ধরে রাখতে পারবি না, হারাতে হবে। চলি, ওদিকে আমার আবার অনেক কাজ পড়ে রয়েছে। বাবা গো, ও দিদি, এই কি কথা বলে গেল? আরে কেউ একজন দায়িত্ব নিলেই তো হয় আসর বসাবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নয় এই মন্দিরের গানের আসর বসাবার দায়িত্ব নিচ্ছি, কিন্তু এই মন্দিরে মায়ের গান গাইবে কে? কেন? আমাদের সব্বানন্দ চাটুর্যে। আরে সে ছাড়া এ গায়ে ওই মায়ের গান গাইবার মতো আছে আর কে? সব্বানন্দ মশাই কি গান গাইবেন? তিনি তো শুনেছি পালা গান নিয়ে মহা ব্যস্ত আছেন। তিনি কি মন্দিরে মায়ের গানের সময় দিতে পারবেন? যতটা ব্যস্ত আমাকে ভাবছেন ততটা ব্যস্ত কিন্তু আমি নই। এই তো যিনি আসল লোক তিনি নিজেই এসে গেছেন। এই যে মেঘনা চাইতেই জল। মাতারা ঠিক সময় মতো ওনাকে এই মন্দিরে এনে দিয়েছেন। নিশ্চয়ই মায়ের ইচ্ছে ওনার গান শোনার। আমি জানি না তার ইচ্ছে রয়েছে কিনা। যাই হোক সব্বানন্দ মশাই, আপনি যদি রাজি থাকেন তাহলে এই মায়ের মন্দিরে একটু গানের আসর বসাই আর কি, অবশ্য আপনার সময় মতো। এর জন্যে আমাকে ওভাবে বলছেন কেন? মায়ের সামনে গান গাইব, এ তো আমার সৌভাগ্য। পুরোহিত মশাই, পুরোহিত মশাই! কি হয়েছে কি? নায়েব মশাই কোথায়? নায়েব মশাই কি এখানে সবসময় থাকেন নাকি? তাকে যে আমার খুব দরকার। দরকার? হ্যাঁ, ওই জগন দাদাও আসছিল আমার সাথে, তাকে দুর্গাবাবুর ঘরে পাঠিয়েছি। হ্যাঁ রে নগেন, কি এমন হয়েছে যে হঠাৎ নায়েব মশাইকে খুঁজছিস? সর্বনাশ হয়েছে গো। রামচরণ বাবু, আরে ঘাটের ইজারাদার গো, খুন হয়েছে। খুন? রামচরণ বাবু খুন হয়েছে? কে খুন করলো তাকে? তা আপনি অত চিন্তা করছেন কেন? চিন্তা করছি একটাই কারণে, সময়টা যে খুব অল্প, আর মাত্র 2 দিন। 2 দিন কেন, একটা দিনও লাগবে না। আপনার পয়সা আমি নিয়ে এসেছি। পয়সা?
নিয়ে এসেছেন? ও ভগবান, আপনি আমার মান বাঁচালেন। আমি না, উপেন দাদা, ওনার কথাতেই তো আপনার কাছে আসা। সত্যি উপেন দাদা প্রমাণ করলো যে সত্যি সে ভগবান। তবে একটা ছোট্ট অনুরোধ আছে। অনুরোধ? আসলে তেমন কিছু নয়, ওই ধর্মের ব্যাপারে আর কি। ধর্মের ব্যাপার? হ্যাঁ, সাহেবের কাছ থেকে অনুরোধ, আপনি ওই হিন্দু ধর্ম থেকে মানে আপনাকে খ্রিস্টান হতে হবে। কি বললেন? খ্রিস্টান হতে হবে? হ্যাঁ, বলছিলাম এখান থেকে উঠে পড়ুন, না হলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যাবে। এক প্রহর যায়, দুই প্রহর যায়, রামচন্দ্র আর ফিরে আসেন না। স্বামীর চিন্তায় অস্থির সীতা তখন লক্ষণকে বলেন দাদার খোঁজ আনতে যেতে। লক্ষণ তখন গণ্ডি কেটে দিয়ে পই পই করে সীতাকে বলে যান তিনি যেন গণ্ডির বাইরে পা না দেন। এই বলে লক্ষণ তীরধনুক কাঁধে নিয়ে চলে যান দাদা রামচন্দ্রের খোঁজে। তারপর তারপর কি হলো মা? তারপর তারপর এক সন্ন্যাসী ভিক্ষুক সীতার কাছে আসেন ভিক্ষে চাইতে, কিন্তু সে কিছুতেই গণ্ডির ভেতরে গিয়ে ভিক্ষে নেবে না। অগত্যা সীতা ভিক্ষে দিতে গণ্ডির বাইরে পা বাড়ান, ভুলে যান লক্ষণের নিষেধের কথা। তারপর যেই না গণ্ডির বাইরে সীতা পা দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসী ব্রাহ্মণ তার আসল রূপ ধরেন। তিনি হলেন লঙ্কার রাজা রাবণ। রাবণ তখন সীতাকে নিয়ে আকাশপথে উড়ে চলল লঙ্কার দিকে। তাহলে রাবণ রাজা তো একজন ডাকাত, তাই না? দূর বোকা ছেলে, ডাকাত হতে যাবে কেন? সেও তো একজন রাজা। শম্ভু ডাকাত তো আমাকে ধরে নিয়ে গেছিল, তাহলে সে রাজা হলো না কেন? আবার তুই এসব কথা বলছিস মামা? তুই জানিস না, এসব কথা শুনলে, মনে করলে আমার বুকের ভেতরটা এখনো ভয় কেঁপে ওঠে। তুমি আর ভয় পেও না মা, এখন আমার কিচ্ছু হবে না। জানো মা, আমি নয়নকার মুখে শুনেছিলাম আমাদের যে ঘাড়বাবু আছেন না, তাকে নাকি ডাকাতরা মেরে ফেলেছে। আমি জানি, তুই চুপ কর তো এখন, সব সময় আঁকা থাকু কথা। আমাকে আর চুপ করিয়ে কি হবে কাকি? এখন তো গাঁ শুদ্ধ লোকের মুখে ওই এক কথা, জল জ্যান্ত একটা মানুষকে দুম করে খুন করে ফেললো ডাকাতেরা। ডাকাতেরা ওরকমই হয় সব্যেশ্বর, ওদের শরীরে মায়া দয়া বলে কিছু আছে নাকি? তা ঠিক, তবে একটা ব্যাপারে সকলের মনে খুব খটকা যাচ্ছে যে কাকি, কি? যে পথে রামচরণ খুন হলো সে পথে আগে কেউ কখনো খুন হতে দেখেনি। ব্যাপারটা বড়ই গোলমেলে। ওসব কথা এখন থাক সব্যেশ্বর, ওসব কথা শুনতে আমার ভালো লাগে না। না, আমি যা লোকমুখে শুনলাম সে কথাই বলছি। দেখে কাকা কোথায় কাকি? তিনি কি আর এ সময় কখনো ঘরে থাকেন? দেখগে যা কোনো পালা গানের আসরে গানে ডুবে আছেন। তা না হলো, কিন্তু এদিকের কি হবে কাকি? জমিতে তো লাঙল টানা হয়ে গেছে, বাকি শুধু বীজ ধান পোঁতা। নগেন, পরেশ সকলের জমিতেই বীজ ধান পোঁতা হয়ে গেছে, মাঝখানে শুধু খা খা করছে এই জমিটা। কাকা কি কোনো ব্যবস্থা করেছে কাকি?
কি রে সর্বেশ্বর, কি হয়েছে? ওই তো উনি এসে গেছেন। এবার যা জিজ্ঞেস করার তোর কাকাকেই জিজ্ঞেস কর সর্বেশ্বর। আমি কিচ্ছু জানি না। কি আর হবে? সবার জমিতে নতুন ফসল ফলবে, কেবল বাঁজা হয়ে থাকবে আমাদের জমিটুকু। আমার আর কিচ্ছু ভালো লাগে না। চল বাবা, অনেক রাত হয়েছে, শুবি চল চল। আসলে কি জানিস, আমার যত সমস্যা তোকে নেই। আতরের কথা শোনার শখ মিটলেও তোর কথা বলার শখ এখনো মেটেনি রে জবা। মেয়ে মানুষের পেটে কোনো কথা থাকে না, সর্বদা মুখটাকে সুরসুরি দেয় কথাগুলো বলে ফেলার জন্য। ওই যে কথা আছে না, মেয়ে মানুষের পেটে কথা থাকে না। জবা, আমার এই হাত দুটো সেদিন তোর গলাটা টিপে ধরেছিল, দেখি আঙ্গুলের ছাপগুলো আছে কিনা। খবরদার ছবি নামাই। বাবা কি তেজ! তোর শরীরে বড্ড তেজ রে জবা। ভুলে যাচ্ছিস কেন? সেদিন আমার এই আঙ্গুলগুলোর যদি দয়া না হতো, তাহলে তোর গলাটার কি অবস্থা হতো? কি হতো? দম বন্ধ হয়ে মরে যেতাম, বেঁচে যেতাম। অন্তত এই পাপের জীবন থেকে তো রেহাই পেতাম। কিন্তু মরণ যে তোকে মারতে চায় না রে জবা। তুই মরে গেলে তোর ঘরে যারা আসে তাদের কি হবে? তবে গুনতিতে একজন বাবু ইতিমধ্যে কমে গেছে, রামচরণ বাবু রে। ডাকাতরা লাঠি দিয়ে ওর খুলিটা ফুটি ফাটার মতো ফাটিয়ে দিয়েছে। কেন বিশ্বাস করিস না কেন? তোর খুব পীড়িতের লোক ছিল বুঝি? পীড়িতের হবে কেন? একটা মানুষ কয়েকদিন আগেও বেঁচে ছিল আর এখন নেই, এটা বিশ্বাস হয়? আরে আমি নিজের চোখে দেখেছি রামচরণ বাবুর মরাটা চোখ খুলে কাদার ওপর হাত পা চড়িয়ে পড়ে আছে। তোমাকে দেখে মনে হচ্ছে রামচরণ বাবুর মৃত্যুতে খুশি। খুশি হওয়ার কি আছে? তবে ওর মরাটা দেখে না মনে হচ্ছিল পুকুর থেকে সদ্য তোলা বোয়াল মাছ। লোকটা খুন হয়েছে, তাতে তোমার এত আনন্দ কেন? কিন্তু পয়সা পাওয়ার শেষ ইচ্ছাও যে আমার কাছ থেকে চলে গেল রে। গেল তো কি হয়েছে? মা তারার যদি সেই ইচ্ছে হয় তাহলে প্রয়োজনে পথে থাকবো, তবু তবু নিজেদের বিকিয়ে দেব না। তোর সাথে আমি একমত, কিন্তু পথের ধারে সে আসবে এতদিন যার জন্য দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করেছি, আমাদের সেই বাচ্চা জন্মাবে পথের ধারে। এত বড় দুর্ভাগা সে। না, আমাদের বাচ্চা দুর্ভাগা নয়। আমি তোমায় এখনো বলছি, মা তারা যদি সহায় হন, টাকা আসবেই। আমি তোমাকে একটা কথা বলবো। বল না, কি বলবি? আমার মাথায় আর কিছু আসছে না। তুমি একবার
আমার বাবার সাথে দেখা করো। সভ্য দাদার সাথে? হ্যাঁ, উনি খুবই ভালো মানুষ। ওনাকে সব কথা খুলে বলো। আমি নিশ্চিত উনি কিছু করতে পারুন বা না পারুন, চেষ্টা উনি করবেনই। কি জানতে চাও? আমি জানতে চাই, তুই যে এখানে একটা জুতোর পাটি পেয়েছিস, সেটা কার জানতে পেরেছিস? না, জুতোর পাটিটা আমার কাছে ছিলও না, আমি কিছু জানার চেষ্টাও করিনি। যদি জুতোর পাটিটা থাকতো তাহলে নিশ্চয়ই জানার চেষ্টা করতিস। কোনো কিছু জানার চেষ্টা করতে হয় না, সত্যিটা সব সময় চোখের সামনে চলে আসে। সেটা আমিও জানি রে জবা, কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু প্রমাণ হলো কথাটা মিথ্যে। কারণ জুতোর পাটিটা কার সেই সত্যিটা তো আর সামনে এলো না। কে বললো আসেনি? এসেছিল, সেই সত্যিটা কি রে জবা? না, মানে কিছু না, আমার মুখ দিয়ে হঠাৎ করে কথাটা বেরিয়ে গেল। তাহলে হঠাৎই মুখ দিয়ে এটাও বেরিয়ে যাক, সত্যিটা কি? আর যদি কথাটা না বেরোতে চায় তাহলে আমাকেই তো তোর গলা দিয়ে স্বর বার করতে হবে, জিভটাকে নাড়াতে হবে, আর ঠোঁট দুটো ফাঁক করে কথাটা বার করে নিতে হবে। এবার তুই ভাব, তুই কি করবি? তুই নিজে বলবি না আমি হাত লাগাবো? একদিন সাজবেলায় আমি মুলুটির মেলা থেকে ঘরে ফিরছিলাম, দেখলাম পথে রামচরণ বাবুকে। পথের মধ্যে দাঁড়িয়ে উনি যেন কি চিন্তা করছেন। কি চিন্তা করছিল? তা আমি জানবো কেমন করে? সে তো বটে, অন্যের চিন্তা তো আর উড়ে উড়ে তোর মনে ঢুকবে না, যতক্ষণ না তুই জানতে চাইছিস। আর সে বলছে আমি কিছু জানতে চাইনি, আর তিনিও কিছু বলেননি। তা তারপর কি ঘটলো? তারপর ওনার পায়ে দেখলাম একজোড়া নতুন জুতো। দেখে সন্দেহ হলো, হঠাৎ নতুন জুতো। ওনাকে জিজ্ঞেস করতেই উনি কেমন যেন অস্বস্তিতে পড়ে গেলেন। বললেন পুরনো জুতোর এক পাটি কুকুরে মুখে করে নিয়ে গেছে। আর তুইও বুঝে গেলি সেই জুতোর পাটিটা রামচরণের, আর এই রামচরণই আড়ি পেতে তোর আর আতরের কথাবার্তা শুনেছিল, তাই তো? তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? রামচরণ আমার পরিচয় জেনে গেছিল, তবে এখন আর কোনো চিন্তা নেই, রামচরণ মরে গেছে। তবে এরপরে কারুর সাথে আর আমাকে নিয়ে কথা বলিস না জবা, কারণ অন্য কেউ যদি এটা শোনে সেও যে মরবে এটা নাও হতে পারে। না না, আমি আর কোনোদিন কোনো কথা বলবো না। সেই ভালো। আর যদি দেখিস ঠোঁট দুটো ফাঁক করে কথাটা বেরোনোর জন্য হ্যাচর ফ্যাচর করছে, আমায় ডাকিস। কাকি গো, এই দেখো কাকা ধান বীজ জোগাড় করে দিয়েছে গো। তুই বস সব্য, একটু জিরিয়ে নে। এখন কি আর জিরোবার সময় আছে গো কাকা? এখন আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করব না গো। জমি তো তৈরি আছে, এখন শুধু এই বীজ মাঠে পুঁতে দিলেই হলো। সোনার ফসল ফলবে গো, সোনার ফসল ফলবে। আমি এখন চলি গো। এই শোন শোন, দেখো পাগলের কাণ্ড। মা, আমি একটু জমিতে যাব। ও মা, তুই জমিতে গিয়ে কি করবি মা? নতুন বীজ বোনা দেখতে আমার বড় ভালো লাগে মা। সব্য দাদা মাঠে কাজ করবে আর আমি দেখব।
যাই। জামা, এই তো আমাদের পাউডার আছে, আমাদের ছেলে মেয়েদের এই খুশি, এই হাসিটুকু ছাড়া আমাদের আর কি বা চাইবার আছে, তাই না? তা তুমি ঠিকই বলেছ। তুমি তো ভেবেই আকুল হয়ে গিয়েছিলে এবার বুঝি আমাদের ঘরে আর ধান উঠবে না। দেখলে তো যার দেবার কথা তিনি আমাদের কতটা খেয়াল রাখেন। সবই তারা মায়ের কৃপা। মা, কিন্তু তুমি ধান বীজ পেলে কোথা থেকে? তোমার কাছে তো ধান বীজ কেনার পয়সা ছিল না। কে দিল তোমাকে ধান বীজ? খোসাল কাকা, খোসাল কাকা দিলে গো। আমি কোথায় পেতাম? ফসলের চিন্তায় আমার তো ঘুম হচ্ছিল না। আমি চুপ করে কালীতলায় বসেছিলাম, মাথার মধ্যে ঘুরছিল, হাতে একটাও পয়সা নেই। ধান বীজ জোগাড় হবে কি করে? হঠাৎ ঘোষাল কাকার সাথে দেখা। দু চার কথা হওয়ার পরে উনি যেন ঠিক আমার মনের কথা বুঝতে পারলে। তুমি বিশ্বাস করো, আমি কিন্তু চাইনি, উনি নিজেই জোর করে দিয়ে দিলে। ঘোষাল কাকা এমনি এমনি দিয়ে দিলেন? এক, রামচরণ খুন হলো কিভাবে? আর দুই, কেনই বা তার দেহটা এত তাড়াতাড়ি করে দাহ করে দেওয়া হলো? না মশাই, আমার কথাটার মানে ঠিক বুঝতে পারলেন না তো? মানে কেন বুঝতে পারবো না দুর্গাদাস বাবু? এই বয়সে যদি কথার মানে বুঝতে না পারি তাহলে আর কবে বুঝবো বলুন দেখি। কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর কি দেব বলুন তো? তার মানে খুবই পরিষ্কার, যে খুন হতে চলেছে সে নিশ্চয়ই আমাকে এসে বলে যাবে না যে কেন সে খুন হতে চলেছে, কারাই বা তাকে খুন করতে চলেছে। আচ্ছা, নায়ক হয়েছি বলে এসব খবরও কি আমায় রাখতে হবে বলুন? সে কথা ঠিক, ঠিকই বলেছেন আপনি। আপনি জানবেন কি করে? কিন্তু না মশাই, আমরা সকলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃতদেহ সৎকার করে ফেলার নির্দেশ আপনি দেন কি করে? রামচরণের মৃত্যু তো কোনো সাধারণ মৃত্যু নয়, এটা খুনের ঘটনা। প্রয়োজন ছিল থানার দারোগা বাবুকে জানানোর, দরকার ছিল তদন্তের। আমি প্রয়োজন বোধ করিনি। প্রয়োজন বোধ করেননি? না, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। দেখুন, রামচরণ ঘাটের ইজারাদার, এক কথায় আমাদের খুবই অনুগত কর্মচারী। তো তার খুনের ঘটনা যদি দারোগা বাবুকে জানাতাম তাহলে এই বিস্তর জল ঘোলা হতো, নানান রকম প্রশ্ন উঠে আসতো, আমাদের নিরীহ প্রজাদের নিয়ে গোড়া পুলিশ টানাটানি শুরু করে দিত। সেটা কি খুব ভালো হতো দুর্গাদাস বাবু? কিন্তু তা বলে এভাবে একটা মানুষ খুন হয়ে যাবে আর আমরা জানবার চেষ্টা পর্যন্ত করব না, এমনটা কেন ঘটলো? নিশ্চয় সবকিছু জানার অধিকার আমাদের সকলেরই আছে। এই খুনের ঘটনার তদন্ত আমি নিজে করব, তবে এসব আমাদের আভ্যন্তরীণ ব্যাপার।
আমাদের নিজেদের এখতিয়ারে যদি কোনো ঘটনা ঘটে সেটা দারোগা বাবুকে জানাবার কোনো দরকার নেই। নাটোরের রাজামশাই নিজেই তার নির্দেশ দেন। সর্বনাশ হয়ে গেছে রানীমা। সর্বনাশ? কি কি হয়েছে মৈত্রমশাই? এই মাত্র পত্রবাহক চণ্ডীপুর থেকে এই পত্র নিয়ে এসে হাজির হয়েছে। পত্র? কি কি পাঠিয়েছে এই পত্র? নায়েব মশাই। নায়েব মশাই? কি কি আছে এতে? খুব খারাপ খবর রানীমা। খারাপ খবর? কি কি হয়েছে মৈত্রমশাই? আমাদের দীননাথ। দীননাথ? থামলেন কেন? কি হয়েছে দীননাথের? নেই। দীননাথ নেই? ঘাট থেকে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে ডাকাতের হাতে খুন হয়েছে দীননাথ। তাহলে দীননাথের আর ঘরে ফেরা হলো না? সব্য দাদা, কে? ও গোপাল ঠাকুরপো, আপনি? হ্যাঁ বৌঠান, আসলে আমি একটা জরুরি দরকারে, তা আপনারা সকলে ভালো আছেন তো? আমাদের আর ভালো থাকা, আছি একরকম। বাসন্তী কেমন আছে? ভালো। আপনি বলছিলেন কি একটা জরুরি দরকারে এসেছেন? হ্যাঁ। বাসন্তীর ব্যাপারে কিছু? না মানে দরকারটা অন্য। সব্য দাদা ঘরে নেই? না, উনি তো বামাকে নিয়ে শিবতলায় পুজো দিতে গেছেন। ও, তাহলে তো সব্য দাদার ফিরতে অনেক দেরি হবে। ঠিক আছে, আমি তাহলে না হয়। না না, উনি অনেক সকালে বেরিয়েছেন, ফেরার সময় হয়ে গেছে, এক্ষুনি ফিরে আসবেন হয়তো। আমি তাহলে কি একটু অপেক্ষা করব? আমি তো আপনাকে সেই কথাই বলছিলাম। আসুন। আসলে বৌঠান, আমি বড় বিপদে পড়েছি। বিপদ? কি বিপদ হয়েছে গোপাল? তুমি এসেছো গো সব্য দাদা, তোমার জন্য আমি। সে আমি বুঝেছি। নাও গো, প্রসাদটা ধরো, গোপালকে প্রসাদ দিও। শুধু প্রসাদ কেন গো, সাথে আরো কিছু আনছি। উনি কতদিন পরে এলেন আমাদের ঘরে। তোমরা বসো, গল্প করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ গো, বামাকে দেখছি না, বামা কোথায় গেল? কোথায় আবার? সে বললে, বাবা তুমি ঘরে যাও, আমি কালীতলা হয়ে আসছি। ওমা, তুমি অমনি তাকে যেতে দিলে? কি করব, আমার বারণ তোমার ছেলে শুনবে? আমিও মামাকে যতবারই দেখি ওই কালীতলায়। ওর কথা আর বলবেন না, আপনারা বসুন।
কি সমস্যার কথা বলছিলে গোপাল? সমস্যা নয় সভ্যদাদা, আমি বলছিলাম সর্বনাশের কথা। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি গো সভ্যদাদা। এখন তুমি সাহায্য না করলে বাসন্তীকে নিয়ে আমায় পথে বসতে হবে গো সভ্যদাদা। আমি সাহায্য করব তোমায়? কি এমন বিপদ ঘটেছে? মহাজনের পুরনো ধার মেটাতে না পারায় আমার জমি, ঘর, ভিটে মাটি সবকিছু যেতে বসেছে গো সভ্যদাদা। সবার ঘরে, সবার দুয়ারে পয়সার জন্য মাথা ঠুকেও আমি পয়সা জোগাড় করতে পারছি না গো সভ্যদাদা। পয়সা জোগাড় করতে পারছি না। আপনার এই অবস্থা হলো কেমন করে? কপালের ফেরে গো বউটা। হয়তো কত জন্মে অনেক পাপ করেছি, হয়তো কারোর জমি, ঘর সমস্ত কিছু কেড়ে নিয়েছিলাম। এ জন্মে তার শাস্তি পাচ্ছি। তুমি কিছু করো গো দাদা, কিছু করো। আমি তোমার দুটি পায়ে ধরেছি গো দাদা। এ কি করছো? এ কি করছো তুমি? আমি যে বড় অসহায় গোপাল। আমার কাছে কেউ সাহায্য চাইলে আমি যথা সর্বস্ব দিয়ে তাকে সাহায্য করি, খালি হাতে ফিরিয়ে দিই না। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার যে অনেক পয়সার দরকার। হ্যাঁ গো দাদা, অনেক অনেক পয়সা। কিন্তু আমাদের যা অবস্থা তাতে বিশ্বাস করুন বউঠান, আমি এ অবস্থায় না পড়লে আপনাদের কাছে এসে হাত পেতে দাঁড়াতাম না। কোথায় পাই বলো তো এত পয়সা? অনেক পয়সা কি বলছো? সামান্য পয়সা দেওয়াও যে আমার সামর্থ্যের বাইরে। সভ্যদাদা, তোমার কাছ থেকেও যদি আমাকে খালি হাতে ফিরে যেতে হয়, তাহলে আমার মরণ ছাড়া যে আর কোনো পথই থাকবে না। আর আমি মরলে আমার সাথে আরো দুজন মরবে, বাসন্তী আর ওর পেটের বাচ্চা। না না না, এই কথা বলবেন না আপনি। ওগো, তুমি একটা কিছু ব্যবস্থা করো। ওনার জন্য তোমাকে একটা কিছু করতে হবে। আমি কার কাছে যাই, কাকে বলি? হ্যাঁ, মনে পড়েছে।
একজনকে গিয়ে বললেই হবে। সে চাইলেই পারে গোপালকে সাহায্য করতে। কে? কার কথা বলছো তুমি? মুলুটির জমিদার। তাকে গিয়ে বললে সে আমায় ফিরিয়ে দিতে পারবে না। সে তুমি যা ভালো বোঝো তাই করো গো দাদা, কিন্তু আমায় ফিরিয়ে দিও না। আমাকে তুমি ফিরিয়ে দিলে আমি যে শেষ হয়ে যাবো গো দাদা, আমি শেষ হয়ে যাবো, আমি শেষ হয়ে যাবো। তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? সে তুই বুঝবি না বাবা, ওর যে বড় বিপদ। আমি জানি তো। কি জানিস তুই? বামা, আবার তুই এসব কথা বলছিস? আমি সত্যি বলছি মা। তবে তুমি দেখো, তোমার বিপদ ঠিক কেটে যাবে। কি বললে? হ্যাঁ, কি বললে? আমার বিপদ কেটে যাবে? হ্যাঁ গো, বড় মা কাউকে তোমার পেটে মাটি কাটতে দেবে না। বাবা, চুপ কর তুই। যা জানিস না তা নিয়ে কথা বলিস না বাবা। না বউঠান, না। বামা তো জানতো না আমি সর্বস্ব হারাতে বসেছি। ও তাহলে কি করে এ কথা বলল?